ফাঁসির রায় মাথায় নিয়ে ভারতে নির্বাসনে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বর নাগাদ দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনার কথা বলেছেন বার্তা সংস্থা রয়টার্সকে। দেশে ফিরলেই কি কারাগারের দরজা খুলে যাবে, নাকি আদালতে সিঁড়ি বেয়ে শুরু হবে নতুন এক আইনি লড়াই? ২৪-এর গণঅভ্যুত্থানের পর দেশ ছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে এখন সবচেয়ে বড় প্রশ্ন, তিনি যদি সত্যিই বাংলাদেশে ফেরেন তাহলে ঠিক কি হবে? জনগণের সম্পদ চুরি করেছে ওরা, লুণ্ঠন করেছে ওরা, দেশের সম্পদ বিদেশে পাচার করেছে ওরা। এরা দেশের দুশ্মন, জাতির দুশ্মনেরা। দর্শক, ইতিমধ্যে শোনা যাচ্ছে শেখ হাসিনা দেশে ফিরছে। আপনারা সবাই জানেন শেখ হাসিনার কিন্তু ফাঁসির রায় ঘোষণা হয়েছে এবং সে দেশে ফিরলেই তার পরিস্থিতি কেমন হতে পারে মোটামুটি সেটা কিন্তু সাধারণ জনতার জানা বাকি নেই। তারপরেও শোনা যাচ্ছে ডিসেম্বরেই নাকি শেখ হাসিনা আত্মসমর্পণ করবে এবং কি শেখ হাসিনার সাথে আওয়ামী লীগের বড় বড় বাঘা বাঘা নেতা যারা দেশের সাথে বেইমানি করেছে, জনগণের সাথে বেইমানি করেছে, তারাও দেশে ফিরবে। দর্শক, ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া তোলপাড় সৃষ্টি হয়েছে। আপনাদের কাছে কি মনে হয়, আসলেই কি শেখ হাসিনা এই দেশে ফিরবে? কারণ শেখ হাসিনা ভালো করেই জানে তার উপরে সাধারণ জনতা কতটুকু ক্ষেপা। দর্শক, শেখ হাসিনা যদি দেশে ফেরত আসে তাইলে জনগণ তাকে কি করবে এটা তো মোটামুটি সবারই জানা আছে। তারপরেও যদি শেখ হাসিনা দেশে ফেরার কথা বলে, এটা কি আদৌ বিশ্বাস করার মতো? এনসিপি নেতা জনাব নাহিদ ইসলাম তিনি কিন্তু বলেছে শেখ হাসিনা আদৌ দেশে ফিরবে না, কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা সবসময় বলে যাচ্ছে শেখ হাসিনা অবশ্যই দেশে ফিরবে। দর্শক, আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে যায়, সেটা হলো শেখ হাসিনা যদি দেশে ফেরে তাহলে জনগণ তাকে কি করবে? বা কোনোভাবে যদি দেশে ফেরার পরে সরকার তাকে সরকারের আয়ত্তে নিয়ে নেয় তাহলে তার বিচার কেমন হবে বা জনগণ তার বিচার কেমন চাবে? একটু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আপনারা শেখ হাসিনা দেশে ফিরলে তার বিচার কেমন চান। আমার তো মনে হয় শেখ হাসিনা দেশে ফিরলে তার বিচার হয়তো সরকারের হাতে জনগণ তুলে দিবে না। শেখ হাসিনা যদি রাস্তায় একা একা পায় অথবা তাকে যদি পায়, জনগণ তাকে আমার মনে হয় রাস্তায় শেষ করে দিবে। কেননা গত ২ বছর আগে জুলাইয়ে শিক্ষার্থীদের যেইভাবে হত্যা করেছে শেখ হাসিনা, যেইভাবে তাদেরকে নিঃশেষ করে দিয়েছে, একজন মায়ের বুক খালি করেছে, একজন ভাইয়ের ভাইকে বুক থেকে ছিন্ন করেছে, এগুলো তো এখনো পর্যন্ত জনগণ ভোলে নাই। সোশ্যাল মিডিয়ায় সার্চ দিলে সব ভিডিওগুলো চোখের সামনে চলে আসে, আর এগুলো যখন দেখবে সাধারণ জনতা হয়তো শেখ হাসিনাকে ক্ষমা করবে না। যেদিন শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে ভারতে চলে যায়, ওই দিন যদি শেখ হাসিনা জনগণের সামনে পড়তো তাইলে হয়তো শেখ হাসিনার একটা চুলও মানুষ খুঁজে পেত না, একদম ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেত। তাহলে সেই শেখ হাসিনা যদি এখন দেশে ফেরত আসে পরিস্থিতি কেমন হবে এটা সাধারণ জনগণের জানার বাকি নেই। যাই হোক দর্শক, এই বিষয়টি রয়েছে, তাছাড়াও রয়েছে আজকের ভিডিওর ভিতরে খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় বা কিছু আলোচনা। একটু ধৈর্য সহকারে এবং মনোযোগ সহকারে আজকের ভিডিওটি দেখতে হবে, তাহলে অনেক কিছু আপনারা জানতে পারবেন বা বুঝতে পারবেন। তো চলুন তাহলে আর কথা না বাড়াই, একটা লাইক দিয়ে মূল নিউজে চলে যাই। এবং জনগণের আকর্ষণ তৈরি করা, মনোযোগ একদিকে নিয়ে যাওয়া, এটি যখন আপনার প্রয়োজন হবে পক্ষে বা বিপক্ষে, তখনই দিল্লি থেকে শেখ হাসিনাকে বাংলাদেশে আনতে হবে। তারপরে শেখ হাসিনার বিষয়ে কথাবার্তা বলতে হবে এবং সে আজকে ঢুকে পড়বে। এক পক্ষে বলবে যে সে যখন ঢুকে পড়বে সারা বাংলাদেশ কাঁপতে থাকবে, আর এক পক্ষে বলতে থাকবে যে সে ঢোকা মানেই ফাঁসির কাষ্ঠে তাকে ঝুলানো হবে এবং তার বাকি জীবন জেলখানাতে কাটাতে হবে। আর এই সকল কথা কেবলমাত্র নির্দিষ্ট শ্রেণী বা পেশার যারা লোক তারাই বলছে না, এগুলো বলার জন্য সাদা চামড়ার বিভিন্ন বিদেশি যারা এজেন্ট রয়েছেন তাদের মাধ্যমে এই সকল কথাবার্তা বলা হচ্ছে। ফলে কি হলো, ঘুরে ফিরে রাজনীতিতে আমাদের ইচ্ছা থাকা না সত্ত্বেও বারবার শুধু আওয়ামী লীগের নাম চলে আসছে, বারবার শেখ হাসিনার নাম চলে আসছে। এবং মানুষজন যখনই আপনি শেখ হাসিনা আসবে বা আওয়ামী লীগ নিয়ে আপনি যে কোনো কথা বলেন, ইতিবাচক বলেন নেতিবাচক বলেন, মানুষের যে অ্যাটেনশন আপনার দিকে চলে যায়। এই বাংলাদেশে এখন বঙ্গবন্ধুকে গালি দিলে বা তার পক্ষে কোনো কথা বললে আপনি দৃষ্টি আকর্ষণ করতে পারেন। আপনি যদি এখন নেতিবাচক অর্থে নায়ক হতে চান, বঙ্গবন্ধুকে খুব করে গালি দিতে হবে, মুক্তিযুদ্ধকে গালি দিতে হবে, বঙ্গবন্ধুকে কাপুরুষ বলতে হবে, ইত্যাদি নানা রকম ঘটনা। আর আপনি যদি সুপুরুষ হতে চান, বীর পুরুষ হতে চান, তাহলে এই যাকে বলা হয় আমি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, শেখ হাসিনা ভালো ছিল, তারপর শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, এই ধরনের কথাবার্তা বলতে হবে ইত্যাদি। কিন্তু এরই মধ্যে আমাদের যে বিবর্তনগুলো হয়ে গেছে মন এবং মানসিকতার, বাস্তবতা হলো যে একটা সময় মানে শেখ হাসিনার জমানার শেষ একটি বছর ভারত বিরোধী মনোভাব একেবারে তুঙ্গে গিয়ে পৌঁছে গিয়েছিল। আর অন্যদিকে আমাদের দেশে যে চিরায়ত মার্কিন সাম্রাজ্যবাদী বিরোধী একটা মনোভাব ছিল এবং আমরা
আমেরিকানদেরকে পছন্দ করতাম না নানা কারণে। 1971 সালে তারা বিরোধিতা করেছে। তারপরে 74-এর যে দুর্ভিক্ষ তারা সৃষ্টি করেছে। বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড থেকে শুরু করে আরও অনেক কিছুর সঙ্গে তারা জড়িত। এমনকি জনাব তারেক রহমান সাহেবকে ব্ল্যাকলিস্ট করা 1/11 ঘটিয়ে বিএনপিকে ক্ষমতাচ্যুত করা, এটাও মার্কিন প্ল্যানে হয়েছে। এবং পরবর্তীতে যখন এই 1/11 যারা কুশীলভ তারা বিপদে পড়েছে, তাদের সবাইকে আমেরিকা আবার তাদের নিজ দেশে আশ্রয় দিয়েছে। মঈনুদ্দিন, ফখরুদ্দিন থেকে শুরু করে 1/11 যে বিশাল বিশাল কুশীলভ, তাদেরকে আমেরিকা আশ্রয় দিয়েছে। আর বাকি ছোট ছোট যারা কুশীলভ তাদেরকে 2009 সনে আওয়ামী লীগের উপর ছেড়ে দিয়েছে, আওয়ামী লীগের জিম্মায় দিয়েছে। আওয়ামী লীগ তাদের কাউকে চাকরি দিয়েছে, কাউকে নমিনেশন দিয়ে এমপি বানিয়েছেন, কাউকে কাউকে সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে নিরাপত্তা প্রদান করেছেন 1/11 কুশীলভদেরকে। এবং এটা সবই হয়েছে আমেরিকা দেন ভাইয়া দিল্লির মাধ্যমে। তো সেই দিক থেকে আমাদের এই দেশে একটা প্রবল ভারত বিরোধী মনোভাব ছিল এবং আমেরিকা বিরোধী মনোভাব ছিল। কিন্তু শেখ হাসিনার জমানার শেষ একটা বছরে যে কোনো কারণে হোক এখানে মানুষের মন আমেরিকার দিকে ঝুঁকে যায় এবং বিএনপি, জামাত, অন্যান্য এমনকি বামপন্থী যারা লোকজন আছে তারাও আমেরিকার জো বাইডেন, পিটার ডি হাস এদের ভক্ত হয়ে পড়ে। এবং আওয়ামী লীগের প্রতি মানুষের যে বিরক্তি এমন একটা পর্যায়ে পৌঁছে গিয়েছিল, সবাই চাচ্ছিল যে পিটার হাস বাংলাদেশের প্রধানমন্ত্রী হন, প্রেসিডেন্ট হন, জনগণ ভোট দেবে। পিটার হাসের জনপ্রিয়তা এমন একটা পর্যায়ে চলে গিয়েছিল। কিন্তু সেই পিটার হাস, ডোনাল্ড লু, এমনকি আমরা বহু মানুষ ডোনাল্ড লুকে শান্তির অবতার মনে করতাম যে সে কেন আসে না। আমরা অনেকেই চিন্তা করতাম যে আমেরিকা এত দেশে এত বোমা মারে, এত সৈন্য পাঠায়, তারা কি সৈন্য পাঠিয়ে সেই শেখ হাসিনার যে পেটো বাহিনী তাদেরকে দমন করতে পারে না? এরকমভাবে আমরা সেই আমেরিকার শক্তিটাকে ওয়েলকাম করতাম এবং তাদেরকে আবাবিল পাখি মনে করতাম। যাই হোক, সেই আমেরিকার যে তুমুল জনপ্রিয়তা, পিটার হাসের জনপ্রিয়তা, সব উইদিন 4-5 মাসের মধ্যে বুমেরাং হয়ে যায় ইনুস জামানাতে। এবং যখন মার্কিন ডিপ স্টেট পলিসির কথা জানাজানি হয়, প্রথম থেকে মানুষ গা করেনি। কিন্তু যেভাবে আমেরিকার আধিপত্য বাড়তে থাকে, যেভাবে আইন শৃঙ্খলার অবনতি হতে থাকে, যেভাবে মব কালচার বাড়তে থাকে এবং যেভাবে যারা জুলাই আগস্ট বিপ্লবের সমন্বয়ক, সেই সমন্বয়ক পরিচয় চাঁদাবাজি, রাহাজানি থেকে শুরু করে মানে এমন কোনো অপকর্ম নয়, বেয়াদবি পুরো সমাজটাকে তারা উল্টে দেয়, পাল্টে দেয়, অশ্লীল ভাষায় কথা বলে, গালাগালি করে, যেখানে সেখানে মব করে, মানুষের জীবনে রীতিমতো জাহান্নাম তারা ডেকে নিয়ে আসে। তখন সবাই প্রথমে বলে যেই লাউ সেই কদু। আগে যা ছিলাম তাই তো হচ্ছে এই ছাত্রলীগ, এই সমন্বয়। আর কদিন পরে দেখা গেল যে না, এদের তুলনায় ছাত্রলীগ ভালো ছিল, এদের তুলনায় যুবলীগ ভালো ছিল এবং ইউনুসের তুলনায় শেখ হাসিনা ভালো ছিল বলে সবাই বলতে শুরু করে আগেই আমরা ভালো ছিলাম। জাস্ট আফটার 3-4 মাস এবং ধীরে 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 সেই আমেরিকার বিরুদ্ধে মানুষের জনমত আবার সে আগের মতো হতে থাকে এবং পিটার ডি হাস রাতারাতি, ডোনাল্ড লু, পিটার ডি হাস রাতারাতি ভিলেনে রূপান্তরিত হন। তো এই যে তারা ভিলেনে রূপান্তরিত হলেন এবং সেই রূপান্তরিত হতে হতে আমেরিকা বুঝলেন যে তাদের হাতে সময় বেশি নাই, ক্ষমতা খুব দ্রুত পরিবর্তন করতে হবে, হতে হবে, অথবা যদি আমরা এটা নিজেরা নেগোসিয়েশন না করি তাহলে শেখ হাসিনার বিরুদ্ধে যেভাবে একটা গণঅভ্যুত্থান হয়েছে, ইনুসের বিরুদ্ধে তার সাথে আরও বড় ম্যাসিভ গণঅভ্যুত্থান হবে। তার আগেই তারা একটা নির্বাচন অনুষ্ঠান করে ফেলে, বিএনপির হাতে ক্ষমতা চলে যায় এবং ইনুস এবং জামাত এবং অন্যান্য এনসিপি তাদেরকে একটা সেফ এক্সিট আমেরিকার পক্ষ থেকে দেওয়া হয়। এইভাবে আমরা আসলে শুনে আসছি। গল্প হতে পারে, মিথ্যা হতে পারে, সত্য হতে পারে, বাট দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। তো এরকম যখন অবস্থা হয় তখন ওই যে আমেরিকার বিরুদ্ধে যে ক্ষোভ, এনসিপি বিরুদ্ধের যে ক্ষোভ, জামাতের বিরুদ্ধে যে ক্ষোভ, এটা বাড়তে থাকে। আর যখন একদিকে ক্ষোভ বাড়তে থাকে তখন অন্যদিকে মানে অপোজিট, যেমন ভারত, আওয়ামী লীগ, ছাত্রলীগ সঙ্গতি কারণে ওইদিকে ক্ষোভ কমতে থাকে। মানে তারা যে অন্যায় করেছে, ভুল করেছে, ভ্রান্তি করেছে, জুলুম করেছে, অত্যাচার করেছে, এগুলোকে কেউ অস্বীকার করছে না। কিন্তু বর্তমানে এক একজনের জীবনে যে দ্রোহ, বিদ্রোহ, যে কষ্ট, যে অভাব, যে অভিযোগ মানে একত্রে এসে পড়েছে, এটার মানে সামাল দিতে গিয়ে তারা আর ভারত বিরোধিতা করতে সময় পাচ্ছে না। খুব করে উস্কানি দেওয়া হচ্ছে বিভিন্ন মহল থেকে, এই ভারতের দিল্লি না পিন্ডি, সবার আগে বাংলাদেশ, আই হ্যাভ এ প্ল্যান। মানে এই জিনিসগুলো এখন অনেকটা মানুষের মুখে মুখে ফিরছে নেতিবাচক অর্থে। এখন নরেন্দ্র মোদী, দিল্লি, অমিত শাহ বা সীমান্তে যে পুশিন হচ্ছে, এগুলো নিয়ে সীমান্ত উত্তেজনা আছে, কিন্তু বাংলাদেশের মানুষ তারা বলছে ভাত দাও, কর্ম দাও, ব্যবসা দাও, বাণিজ্য দাও, ইত্যাদি ইত্যাদি। ভাত দিয়ে হারামজাদা, নচেত মানচিত্র খেয়ে ফেলবো। তো এই যে একটা অবস্থা তৈরি হয়েছে, সেই অবস্থার মধ্যে শুধু বারবার সামনে আসছে শেখ হাসিনা কবে আসবে, শেখ হাসিনা আদৌ আসবে কিনা, শেখ হাসিনার সঙ্গে দিল্লিতে কারা কারা দেখা করছেন, তারপরে বিভিন্ন রকম মিডিয়া, তো মূলধারার মিডিয়াকে বলছে না, কিন্তু সামাজিক যে মাধ্যমগুলো রয়েছে সেখানে যারা আওয়ামীপন্থী ইনফ্লুয়েন্সার রয়েছে বা বিএনপি বিরোধী ইনফ্লুয়েন্সার রয়েছেন, জামাতপন্থী ইনফ্লুয়েন্সার রয়েছে, মানে সব মিলে একটা জগা খিচুড়ি তৈরি করে শেখ হাসিনাকে এমন একটা জায়গাতে মানে বসানো হয়েছে, অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে শেখ হাসিনা সেখানে মুঘল সম্রাট আকবরের মতো বসে আছেন। নরেন্দ্র মোদী, ভ্লাদিমির পুতিন, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিয়মিত সেখানে তাদের প্রতিনিধি পাঠাচ্ছেন এবং শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠানোর জন্য, বরণ করে নেওয়ার জন্য তারা সর্বাত্মক
প্রস্তুতি নিচ্ছেন এবং শেখ হাসিনা যেদিন আসবে, মানে এরকম একটা আওয়ামী লীগের লোকজন প্রচার করছে, সেই দিন ভারতের জঙ্গি বিমানগুলো, আমেরিকার জঙ্গি বিমানগুলো, এমনকি রাশিয়ার জঙ্গি বিমানগুলো একত্রে সে শেখ হাসিনার যে প্লেনে তিনি আসবেন সেই প্লেন গার্ড দিয়ে বাংলাদেশে নিয়ে আসা হবে। এইরকম একটি অবস্থা তৈরি হয়েছে। আর যখন এরকম একটা ঘটনা ঘটে, শেখ হাসিনা তো খুব ছোট খেলোয়াড় নন, অনেক পাকা খেলোয়াড়, বহু ঘাটে পানি খেয়েছেন, বহু মানুষকে নাস্তা নাবুদ করেছেন, জীবনে বহু উত্থান পতন দেখেছেন। কাজেই এরকম একটা যে পরিবেশ তৈরি হয়েছে, সেই পরিবেশটিকে 16 আনা নিজের পক্ষে ব্যবহার করার জন্য যত কৌশল রয়েছে, যত শক্তি প্রয়োগ রয়েছে, যত সম্পদ বিনিয়োগ রয়েছে, সব জিনিসগুলো তারা মানে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা নিজে যুগপৎভাবে তারা করছে। ভারত তাদের শতভাগ ওকে আছে, ইংল্যান্ডে তারা একাধিক লবিস্ট ফার্ম তারা নিয়োগ করেছে, আমেরিকাতে তারা একাধিক লবিস্ট ফার্ম নিয়োগ করেছে এবং নেতাকর্মীদেরকে চাঙ্গা রাখার জন্য একের পর এক যে ন্যারেটিভ সে তৈরি করছে, সেই ন্যারেটিভের ফলে কি হচ্ছে যে শেখ হাসিনার দেশে আসাটা এখন মানুষের মুখে মুখে ফিরছে, প্রতিটি মানুষের মুখে মুখে ফিরছে। কবে আসবে, আসলে কি হবে, আসলে আমরা কি করব, শেখ হাসিনা কীভাবে আসবে, এয়ারপোর্টে আসবে নাকি যাকে বলা হয় সীমান্তে দিয়ে ঢুকবে, সে কি এসে সরাসরি জেলখানাতে ঢুকবে নাকি সরাসরি সুদাসদনে যাবে নাকি সরাসরি যমুনাতে গিয়ে বলবে, এরকম নানা রকম আবল তাবল কথাবার্তা বলা হচ্ছে। পক্ষের লোক মানে তারা বলার চেষ্টা করছে সে আসলে সব কিছু কাঁপতে থাকবে, সে আসলে তছনছ হয়ে যাবে। আর সরকারি যারা লোকজন আছে তারা একটা যারা অতি জ্ঞানী তারা চুপ হয়ে বসে আছে, দেখি কী হয়, বেশি কথা না বলাই ভালো। আর একটি গ্রুপ তারা বলার চেষ্টা করছে যে আরে আসুক, আমরা কি তখন তাকে ফুলের মালা নিয়ে তাকে বরণ করার জন্য বসে থাকবো নাকি, আসলে দেখা যাবে, তখন দেখা যাবে। আরেকটা গ্রুপ বলার চেষ্টা করছে পূর্বের সাথে পশ্চিমে বসে গেলেও সে আসতে পারবে না, এবং এই জন্য নানা রকম তত্ত্ব এবং উপাত্ত হাজির করা হচ্ছে। এরই মধ্যে দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, আদালতের আদেশে নিষিদ্ধ করা, আবার দল হিসেবে এটাকে সিদ্ধ করা, অর্থাৎ যে আইন করা হয়েছে পার্লামেন্টে সেই আইনকে আবার রহিত করা, এই বিষয়গুলো নিয়ে কিন্তু খুব আলোচনা হচ্ছে। আওয়ামী লীগকে রিকনসিলিয়েশন করা, আওয়ামী লীগকে চিরতরে ব্যান্ড করা, বিকল্প শক্তি হিসেবে আওয়ামী লীগকে ব্যবহার করা, পুরো জিনিসের মধ্যেই বারবার শুধু আওয়ামী লীগের নাম চলে আসছে, শেখ হাসিনার নাম চলে আসছে এবং তার দেশে ফেরার কথা চলে আসছে, এবং একই সঙ্গে আবার ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে, নতুন করে আলোচনা হচ্ছে, তারেক রহমান সাহেবকে নিয়ে আলোচনা হচ্ছে, তাকে ভয় দেখানো হচ্ছে, তিনি ভয় পাচ্ছেন বা না পাচ্ছেন ডাজ নট ম্যাটার, কিন্তু তাকে প্রচণ্ডভাবে ভয় দেখানো হচ্ছে যে আপনার বাবার মতো আপনি বিপদে পড়বেন, আপনার বাবা কথা শুনেননি, আপনি আমাদের কথা শুনেন, ঢাকার বাইরে যাবেন না আর ঘর থেকে বেরোবেন না। একবার যদি তাকে ভয় দেখানো যায় এবং ঘরের মধ্যে আবদ্ধ রাখা যায়, তাহলে বিএনপিকে আচ্ছা মতো কাট্টুস করে বিএনপি যারা প্রতিপক্ষ তারা একেবারে ক্ষমতার দ্বার প্রান্তে চলে যেতে পারে, এবং 5 বছর তো দূরের কথা, 5 মাসও হয়তো তাদেরকে অপেক্ষা করতে হবে না যদি তারা বিএনপিকে ভয় দেখাতে পারে। পুরো জাতির দৃষ্টি এখন আমিরে জামাত, বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের দিকে। দর্শক, ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশে এক বিরল ইতিহাস সৃষ্টি করেছেন। তিনি চট্টগ্রামে গিয়েছেন বন্যার্তদের পাশে দাঁড়াতে। এই বিষয়টা এতটাই গুরুত্বপূর্ণ এবং জামাত বিরোধীদের মধ্যে এতটাই উত্তেজনা সৃষ্টি করেছে, আমি প্রথমেই বলবো যে জামাত শিবিরের এমন কোনো লোক থাকবে না যারা আমিরে জামাতের এই চট্টগ্রামে যাওয়া এবং জামা খুলে জাস্ট গেঞ্জি গায়ে দিয়ে শুধু পাজামা পরে পানির মধ্যে নামার এই দৃশ্য ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন না, এমন কোনো লোক থাকবে না। বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দিন, অলরেডি পৌঁছেছে, তারপরে যারা বাকি আছেন নিজেরা শেয়ার করবেন, না পারলে আমাদের ভিডিও শেয়ার করে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। দর্শক, ডাক্তার শফিকুর রহমান এরকম বন্যার্তদের মাঝে ত্রাণ নিয়ে আগেও গিয়েছেন, তিনি পানির মধ্যে নেমেছেন, তিনি বস্তা কাঁধে নিয়েছেন, এটা তার কাছে একটা চিরচারিত বিষয়। যেখানেই বাংলাদেশের যে কোনো প্রান্তে বন্যা হোক না কেন, ডাক্তার শফিকুর রহমান সেখানে যাবেনই এবং তিনি গিয়েছেন। কিন্তু এবারের বিষয়টা সম্পূর্ণ ভিন্ন। ডাক্তার শফিকুর রহমান তিনি ব্যক্তি ডাক্তার শফিকুর রহমান না, বাংলাদেশের জাতীয় সংসদের প্রধান বিরোধী দলীয় নেতা এবং রাষ্ট্রের ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স অনুযায়ী 5ম গুরুত্বপূর্ণ ব্যক্তি। এভাবে জনগণের সেবায় সশরীরে নিজে তার জামা খুলে হাঁটু পানিতে কোমর সমান পানিতে নেমে গিয়েছেন, এটা বিরল, এটা কখনো ঘটেনি। বাংলাদেশের বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া ছিলেন, শেখ হাসিনা ছিলেন, জিএম কাদের, রওশন এরশাদ, আসম আব্দুর রব, এরকম অনেকেই ছিলেন, কিন্তু কেউ কোনোদিন এত বড় পদে থেকে এভাবে মানব সেবায় নিজেকে নিয়োজিত করেনি। ডাক্তার শফিকুর রহমান যে আসলে ব্যতিক্রমী তার প্রমাণ এটা। এবং অনেকে আলোচনা করছেন, বিশেষ করে যারা জামাত ইসলামের এই জনসেবার রাজনীতি, জামাত ইসলামের এই ত্রাণের রাজনীতি, এই কল্যাণ রাজনীতি থামিয়ে দিতে চায় এবং নিজের পয়সা খরচ করে, পকেটের টাকা খরচ করে জনগণকে খাওয়ানোর রাজনীতি বন্ধ করে বাটপারি রাজনীতির মাধ্যমে রাজনীতিতে যারা প্রতিষ্ঠা পেতে চায় তারা জামাতের এই ধরনের কাজের সমালোচনা করছে। অলরেডি অনেকেই, আমি সরাসরি বলি, এনসিপি, গণ অধিকার পরিষদ এবং এরকম ছোট ছোট রাইজিং অনেক দল, তারা সরাসরি প্রশ্ন তুলছেন যে তার দরকারটা কি? এগুলো তো রাজনীতিবিদদের কাজ না, এটা রাষ্ট্র করবে, রাষ্ট্রকে চাপ দিবেন। এবং তিনি নিজে হাঁটতে পারেন না ঠিক মতো, তিনি নিজে সেখানে যাচ্ছেন, গেছেন, এবং লোক দেখানো একটা শো অফ, এটা কোনো প্রয়োজন নেই, রাজনীতি ছেড়ে দেন। এই কথা যারা বলে তারা মূলত নিজের পয়সা খরচ করে রাজনীতি করবেন এটা সমর্থন করে না, বরং পয়সা অর্জন করবেন রাজনীতি করে এবং বাটপারি করে রাজনীতির প্রতিষ্ঠা পাবেন। এখানে একটা কথা বলে নিই যে 2 বছর আগে ত্রাণের টাকা কিভাবে কারা মেরে দিয়েছিল আমরা দেখেছি,
এবং একটা বিষয় স্পষ্ট যে বাংলাদেশে কোনো বড় সংকটকালীন মুহূর্তে যেখানে রাষ্ট্রের সক্ষমতা সীমাবদ্ধ, সেখানে জনগণের সেবায় যদি কেউ দান খয়রাত করতে চান, জামাত শিবির ছাড়া অন্য কেউ বিশ্বাসযোগ্য নয়। সুন্দরভাবে ম্যানেজ করে জনগণের কাছে সেবা পৌঁছে দেওয়ার একমাত্র প্ল্যাটফর্ম জামাত ইসলামী। আর নন পলিটিক্যাল খুঁজতে আছে আসুন্নাহ ট্রাস্ট। এই যে এনসিপির ছেলেদের, হাসনাদের, টিএসসি আওয়ামী লীগের লোকজন টাকা পয়সা দিয়ে গেছে। আমি একজন ডাক্তারকে চিনি যিনি আওয়ামী লীগ করেন, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়, আমার অত্যন্ত ঘনিষ্ঠ, বর্তমানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। তিনি নিজে এসে টাকা পয়সা দান খয়রাত করে গেছেন। সেই টাকার হিসাব এনসিপির ছেলেরা কিন্তু দিতে পারেনি। আর জামাত শিবির নিজের পকেটের পয়সা খরচ করে ত্রাণ দেয়, আর এটাও তারা থামিয়ে দিতে চায়। এইসব চ্যারিটি করেন, রাজনীতি বাদ দেন, তাহলে আপনাদের মতো বাটপারি করবে। এই জন্য বলছি যে এটা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ। এর ফলাফল কি দর্শক? আমিরে জামাত গিয়েছেন, এর প্রয়োজনীয়তা ছিল কিনা, এতে লাভ হয়েছে কি, এটা আলোচনা করব। প্রত্যেকে শেয়ার করে মানুষকে জানার চেষ্টা করে দিবেন যে এর উপকারিতাটা কি। দেখেন, চট্টগ্রামে বন্যায় ভয়াবহ একটা অবস্থা। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ পানির নিচে, তাদের বাড়িঘর তলিয়ে গেছে, মানবেতর জীবনযাপন করছে। পুরো বাংলাদেশে বন্যা হয়েছে তা না, সাধারণত বন্যা প্রবণ দক্ষিণাঞ্চলে কিন্তু এখন বন্যা হয়নি, চট্টগ্রামে হয়েছে। বৃহত্তর বরিশালে কিন্তু এখন বন্যা না। এখন চট্টগ্রামে এই ভয়াবহ অবস্থা, এটা কিন্তু অনেকে জানতোই না। এতটা যে মানবিক বিপর্যয়, এটা অনেকে জানতোই না। এবং সেখানে যে আসলে কিছু করা দরকার, বা আমাদের যার যার অবস্থান থেকে যতটুকু পারি আমাদের সাহায্য করা দরকার, তাদের এখন প্রচুর পরিমাণে সহযোগিতা দরকার। হয়তোবা মধ্যবিত্ত, কখনো অন্যের সাহায্য নেওয়ার দরকার হয় না, কিন্তু এখন একটা সংকটের মধ্যে পড়েছে। তার টাকা আছে, ব্যাংক থেকে টাকাটা উঠিয়ে এনে যে দৈনন্দিন খাবার, শুকনো খাবার কিনবে, এটিতেও তার সামর্থ্য নেই, শুকনো খাবার নাই। যে এটা একটা জরুরি পরিস্থিতি। এই জন্য প্রত্যেকের অবস্থান থেকে সহযোগিতা করা উচিত। এখন এই ধরনের গণ সাহায্য, বাংলাদেশে সাহায্য সহযোগিতা, এগুলো বেসিক্যালি অনলাইন প্রচার প্রচারের মাধ্যমে হয়। এই যে এনসিপির ছেলেদের, তখন এনসিপি ছিল না, সমন্বয়কদের কোটি কোটি টাকা মানুষ দান করেছে যে তোমরা যাও, ফেনীতে যাও, লক্ষ্মীপুরে যাও। এই যে কয়েক বছর আগের কথা, হাসিনা পালানোর পরের অবস্থা, ভারত বাদ খুলে দিয়েছিল, বাংলাদেশ তৈরি গেছিল। এটা অনলাইনে হাইপের কারণে দিয়েছিল। আসুন্নাহ ট্রাস্টকে, শেখ আহমদুল্লাহকে মানুষ এত টাকা পয়সা দেয়, তাকে কি চেনে, তাকে কেউ দেখেছে? মূলত অনলাইনে চিনে দেয়। এই জন্য অনলাইন হাইপ তৈরি করাটা জরুরি। এই জন্য অতীতে আমরা দেখেছি সেলিব্রিটিরা সেখানে কেন চলে যায়। সেলিব্রিটিদের কাজ, সিনেমা নায়ক নায়িকা, ধর্মীয় বক্তা, এদের কাজ তো আর ত্রাণ বিতরণ করা না, মানবিক কাজ করা না। কিন্তু তারপরে এই ধরনের মানবিক সাহায্য যেখানে দরকার হয়, তারা কেন চলে যায়? কারণ তারা গেলে একটা হাইপ তৈরি হয়, সবার দৃষ্টি সেদিকে যায়, এবং তখন সবাই যে যার অবস্থান থেকে সহযোগিতা করতে চায়। তো এখানে চট্টগ্রামে সর্বপ্রথম এই আমিরে জামাত সেলিব্রিটিদের মধ্যে গিয়েছেন, এবং পুরো বাংলাদেশে একটা হাইপ তৈরি হয়েছে যে না, এখানে বন্যা হয়েছে, এখানে সহযোগিতা দরকার। কিভাবে বুঝলো? আমিরে জামাত গিয়েছেন। এবং চট্টগ্রামে যে এরকম পানি বা ইত্যাদি এরকম কোনো ফুটেজ আপনি দেখাতে পারবেন না যে একদম পুরো বাংলাদেশ ব্যাপী ভাইরাল হয়েছে। মানুষের একটা অনুভূতি জেগেছে যে না, এরকম ভয়াবহ পানি। কিন্তু আমিরে জামাত গিয়েছেন, এই উসিলায় ভিডিও ফুটেজ একদম সর্বত্র ছড়িয়ে পড়েছে। এবং আমি অনুরোধ করছি যে আরো ছড়িয়ে দেন। এখন যদি কেউ বন্যার্থদের জন্য সাহায্য কালেকশন করে, মানুষের মধ্যে একটা অনুভূতি কাজ করবে, এবং তারা যে যার কিছু যে যেভাবে পারে সাহায্য দিবে। তো এই জন্য শুধু এটা না, জনগণের মধ্যে এই বন্যা নিয়ে সচেতনতা এবং সাহায্যের একটা মানসিকতা এবং একটা প্রতিযোগিতা। অনেকে বলবে যে ডাক্তার শফিকুর রহমান গিয়েছে, আমরাও যাই, বিএনপিও যাই, চরমোনাইও যাই, একটা প্রতিযোগিতা শুরু হবে। তো এতে উপকার হবে দিন শেষে বন্যার্থদের। এরপরে রাষ্ট্র নড়েচড়ে বসবে যে বিরোধী দলীয় নেতা গিয়েছেন, আমরা সরকার কি করি, এবং সেখানে সরকারের অপর্যাপ্ত সহযোগিতার প্রশ্ন তোলা হয়েছে। এবং স্থানীয় জনপ্রতিনিধি, স্থানীয় জামাত শিবিরের লোকজনের মধ্যে একটা সিরিয়াসনেস যে আমিরে জামাত এসেছেন, অতএব আমাকে ঝাঁপিয়ে পড়তে হবে। এখানে ছবি তোলা, লোক দেখানো যাই হোক না কেন, ছবি তোলাটা সব থেকে জরুরি, ছবি তুলে ভাইরাল করে দেওয়া জরুরি, এটা প্রচার করাটা জরুরি। তো এতে লাভ হয়েছে, এই যে লাভ। আমিরে জামাত গিয়েছেন বলে, এবং মানুষের মধ্যে একটা আস্থা, একটা ভরসা যে না, এবার কিছু সাহায্য সহযোগিতা পাবো। এবার আমাদের দৃষ্টিতে আমরা যে অনেক এলাকা আছে যে তারা যে পানির নিচে, এটা মিডিয়াও যায় না, সাংবাদিকও যায় না, কেউ জানে না যে তারা যেভাবে আছে। কিন্তু এই উচিলায় সবাই জেনেছে, প্রত্যেকটা এলাকায় একটা রব তৈরি হয়েছে। পুরো চট্টগ্রাম অঞ্চলে আলোচ্য বিষয় একটাই যে ডাক্তার শফিকুর রহমান এসেছে। পুরো জাতির দৃষ্টি এখন ডাক্তার শফিকুর রহমানের দিকে। দর্শক, আশা করি পুরো ভিডিওটি আপনারা দেখেছেন। এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেলে আপনারা নতুন হলে প্রতিনিয়ত এই ধরনের আপডেট, গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।